আপনাদের অনেক অনেক স্বাগত। আজকেও প্রত্যেক মঙ্গলবারের মতো আজকেও আমি এসে গেছি আপনাদের সঙ্গে প্রিয় ছাত্রছাত্রীদের সঙ্গে পড়াশোনা সংক্রান্ত যাবতীয় আলোচনা নিয়ে। আর আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের বাংলা। যারা 2021-এ উচ্চ মাধ্যমিক দেবে যে সমস্ত ছাত্রছাত্রীরা, তাদের যত কনফিউশন থাকলে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবে। তাদের প্রশ্ন উত্তর আমাদের সাথে দেওয়ার জন্য আজকে আমাদের মধ্যে পেয়ে গেছেন বিশিষ্ট শিক্ষক বাপ্পা সরকার। উখরা অঞ্চলের খুব পরিচিত মুখ উনি। স্যার, আপনাকে নমস্কার, স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমি প্রথমেই এই এক্সপ্রেস নিউজ এই চ্যানেলের কর্ণধার এবং সমস্ত টিম মেম্বারকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। স্যারের কাছে আমি প্রথমেই যেটা জানতে চাইবো যে যারা উচ্চ মাধ্যমিক দেবে 2021-এ, পরীক্ষা তো দোরগোড়াই বলতে গেলে, তো কোনো একটা সাবজেক্টের যখন কোনো ছাত্রছাত্রী প্রিপারেশন নেবে, প্রস্তুতি নেবে, তো সব থেকে প্রথম জরুরি যেটা জানতে হয় সেটা হচ্ছে সেটার সিলেবাসটা জানতে হয় এবং তার নাম্বার বিভাজন কি কি রয়েছে সেটা ভালোভাবে জানতে হয়। তো স্যারের কাছে আমি স্যারকে অনুরোধ করব সেটা যদি একটু ছাত্রছাত্রীদের বুঝিয়ে দেন প্রথমেই। প্রথমেই এই উচ্চ মাধ্যমিকে যারা এবছর ক্যান্ডিডেট ছাত্রছাত্রী, তাদেরকে আমি বলি যে তোমরা বাংলা পরীক্ষাতে টোটাল 30 নম্বর অবজেক্টিভ পাচ্ছ। এই 30 নম্বর যে অবজেক্টিভ রয়েছে সেখানে এমসিকিউ রয়েছে 18 নম্বরের, এবং 18 নম্বর অবজেক্টিভ, এবং তোমাদেরকে লিখতে হয় না, এটা ভালো করে মন দিয়ে শুনবে, তোমাদেরকে লিখতে হয় না। তোমাদের 4টে করে অপশান থাকে, 4টে অপশানের মধ্যে ক, খ, গ, ঘ, যে উত্তরটি হবে সেটা বক্সের মধ্যে ক বা খ বা গ কিংবা ঘ, এরকম করে থাকবে 18টা। আর এসিকিউ থাকবে 12টি। সেই 12টি উত্তর এবং 18টি উত্তর মিলে 30 নম্বর। আর তারপরে থাকে গল্প। এবছর তো একটু সিলেবাসে কাটছাটো হয়েছে, তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছো যে গল্প কে বাঁচায় কে বাঁচে এটা বাদ চলে গেছে। কবিতা শিকার সেটার এবছরে নেই। নাটক দুটিই আছে, আন্তর্জাতিক কবিতা, ভারতীয় গল্প, এই দুটিই আছে। আর এদিকে আমার বাংলা যে গ্রন্থটি রয়েছে, সেই আমার বাংলা গ্রন্থ থেকে তোমরা কলের কলকাতা এই প্রবন্ধটি আর নেই। আর বাংলা ভাষা এবং যেটা রয়েছে সেখানে বাদ গেছে তোমাদের শব্দার্থ তত্ত্ব, আর বাংলা সাহিত্যের ইতিহাস, সেখান থেকে বাদ গেছে বাংলা গানের ধারা। এরপর তোমাদের আরেকটা বিষয় বলি, যে নাম্বার বিভাজন বলছিলাম, সেখানে 30 নম্বরের পরে আরও যে বাকি 50 নম্বর রয়েছে, সেখানে গল্প থেকে 5 নম্বর একটা কোশ্চেন, পদ্য থেকে 5 নম্বর একটা কোশ্চেন, নাটক থেকে 5 নম্বর একটা কোশ্চেন, একই রকমভাবে আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প দুটোই আছে, একটা অল্টারনেট করতে হয়, সেখান থেকে 5 নম্বর, আমার বাংলা থেকে একটা 5 নম্বর, ভাষা থেকে একটা 5 নম্বর, আর সাহিত্যের ইতিহাস থেকে দুটো করতে হয় 10 নম্বর। তাহলে টোটাল তোমার দাঁড়িয়ে গেল এদিকে 40, আর একটা রচনা, প্রবন্ধ রচনা আছে, সেখান থেকে 10, টোটাল 50, 50 আর 10 30, আর 20 নম্বর প্রজেক্ট। স্যারের কাছে তো আমি সিলেবাস থেকে নানা রকম প্রশ্ন তুলে ধরে সেটাকে নিয়ে বিস্তারিত আলোচনা করবই। তার আগে প্রথমে যেটা জানতে চাইবো, এই যে পরিস্থিতি যদিও এই কোভিড পরিস্থিতি যদিও অনেকটা স্বাভাবিক হয়েছে, স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে, তো ক্লাস কিন্তু অনলাইনেই হচ্ছে। তো আমি স্যারের কাছে জানতে চাইবো প্রথমে যে এই অনলাইন ক্লাস হচ্ছে, ধরুন শ্রেণীকক্ষে সেই সরাসরি শিক্ষক এবং ছাত্রের যে যোগাযোগ সেটা তো হচ্ছে না, সেটা থেকে বঞ্চিত রয়েছে ছাত্রছাত্রীরা। তো এখন পঠন পাঠন কিভাবে চলছে অনলাইন ক্লাসের মাধ্যমে? তারা ছাত্রছাত্রীরা কিভাবে প্রস্তুতি নিচ্ছে বা কি বলবেন তাদের পড়াশোনার ক্ষেত্রে? তাদের ক্ষেত্রে প্রথমেই বলি যে বিভিন্ন স্কুল সেখানে তো তারা চেষ্টা করছেই যে কিভাবে ছাত্রছাত্রীদের কাছে বিভিন্ন বিষয়ে তথ্য তাদের কাছে পৌঁছে দিয়ে যায়, কিভাবে তাদের সাহায্য করা যায়, এগুলো তো নিশ্চয়ই সেই স্কুলে বিভিন্ন মাস্টারমশাইরা করছেনই। আর তোমাদের নিজেরও থেমে থাকলে চলবে না, তোমরা বিভিন্ন যে গল্পগুলো আছে, কবিতাগুলো আছে, নাটক আছে, প্রতিটি বিষয় থেকে তোমরা নির্দিষ্ট কিছু কোশ্চেন আমি আজকে বলে দেবো, সেগুলো তোমরা এখনও সময় আছে তৈরি করো। আর সবথেকে বড় ব্যাপার, এবছর টেস্টও হয়নি একদম। হ্যাঁ, টেস্ট হলেও ওরা একটু টেস্ট পেপারের উপকারিতা পেত, একটা ধারণা, উচ্চ মাধ্যমিক প্রথম দেবে তো তার আগে একটা ধারণা তো টেস্ট থেকে হয়ে থাকে, সেখান থেকে পেত ওরা, কিন্তু সেটা ওরা পেল না, ওদের এটা দুর্ভাগ্য। তবুও এটা আমি বলি যে আজকে যে প্রশ্নগুলো আমি তোমাদের বলছি সেগুলো যদি তোমরা করো,
তাহলে আমার মনে হয় উপকার পাবে। আমি সরাসরি কিছু প্রশ্নভিত্তিক আলোচনা চলে যাচ্ছি। একদমই প্রথমে সিলেবাসের শুরুতেই যেটা আছে যে গদ্য গল্প, গদ্য থেকে দুটো গদ্য আছে, একটা ভাত মহাশ্বেতা দেবীর লেখা আর ভারতবর্ষ, এই দুটি গল্প থেকে একটি একটি করে প্রশ্ন আসবে 5 নম্বরের। আর এখানের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি তোমাদের কতগুলো লাইন বলে দিচ্ছি, সেই লাইনগুলো যদি তোমরা খাতাতে লিখে নাও তোমাদের আশা করছি উপকার হবে। তোমরা প্রথমেই দেখবে ভাত গল্পে একটা লাইন আছে যে ডাক্তার বলে দিয়েছে বলেই তো আজ এই যজ্ঞী হোম হচ্ছে। এই যে এই বাক্যটি তোমরা নিশ্চয়ই পড়েছো, যারা তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে ডাক্তার বলে দিয়েছে বলেই আজ এই যজ্ঞী হোম হচ্ছে। তাহলে কি জন্য এই যজ্ঞ হোম হচ্ছে, প্রথম প্রশ্ন। আর এর সঙ্গে আরেকটা প্রশ্ন যে এই যজ্ঞের যে বিবরণ দেওয়া হয়েছে সেই যজ্ঞের বিবরণটা তোমাদের লিখতে হবে। তোমরা ভাত গল্প পড়েছো, নিশ্চয়ই জানো যে বাড়ির যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ বুড়ো কর্তা, তার লিভারে ক্যান্সার হওয়ার জন্য ডাক্তার জবাব দিয়ে দিয়েছে। তাই এই বাড়ির যে ঐশ্বর্য, যে বৈভব, সেখান থেকে তারা কিন্তু বেরিয়ে আসতে পারেনি। তাই তারা আরও চেষ্টা করছে, তার জন্য এরা হোম যজ্ঞের ব্যবস্থা করেছে। এবং হোমযজ্ঞ একটাই উদ্দেশ্য যে একটা মানুষকে কি করে বাঁচানো যায়। কিন্তু যে মানুষের ক্যান্সার হয়েছে আমরা জানি তার মৃত্যু অবধারিত, কিন্তু ওই অর্থনৈতিক টাকা যার আছে সে তো আর থেমে থাকবে না, সে তার বৈভব প্রকাশ করবেই। তা সেটা এখানে আছে। আর এই যে হোমযজ্ঞের বিবরণ, যে তান্ত্রিক কি বলছে, শ্মশান থেকে কি আনতে হবে, তার যে কালো বিড়ালে লোম আনতে গেছে ভজন চাকর, তারপরে বিভিন্ন ধরনের যে কাঠ চাই, বেল কেওড়া এই কাঠগুলো চাই, শ্মশান থেকে বালি চাই, এরকম নানান ফরমাস আমাদের সামনে যে উনি করছেন, সেই বিবরণটা তোমাদেরকে একদম বই দেখে একদম মুখস্থ করে নিতে হবে, সেই বিবরণটা দিতে হবে। ভাত গল্প থেকে দ্বিতীয় যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ, সেটা আশা করছি সবাই করেছো, উৎসব নাইয়ার চরিত্র। এই চরিত্রটাও খুব গুরুত্বপূর্ণ। আর চরিত্র বিশ্লেষণ করতে গেলে তার যদি কেউ পয়েন্ট আউট করতে পারো খুব ভালো হয় যে উৎসব চরিত্রটা কেমন। একজন ভাতের আহিংকে, যে দীর্ঘদিন ধরে ভাত খায়নি, ভাগ্য একটা চরিত্র বা ট্র্যাজিক চরিত্র, এই পয়েন্টগুলো যদি তুমি আনতে পারো, সেই পয়েন্টগুলো যদি একটু একটু করে লিখে ব্যাখ্যা করতে পারো, তাহলে সেই উত্তরটাও বেশ ভালো দাঁড়ায়। এই দুটি প্রশ্ন এখানে গুরুত্বপূর্ণ। এছাড়াও ভাত গল্প থেকে যে মাতলা নদীর যে চরম যে দুর্যোগ ঘটেছিল, সেই দুর্যোগের যে পরিচয় আমরা পাই এই গল্পের মধ্য দিয়ে, সেই দুর্যোগের বর্ণনাটা তোমরা করবে। এই 3টে আপাতত কোশ্চেন করো, তাহলেও তোমরা একটা উপকার পাবে। আর দ্বিতীয় গল্প ভারতবর্ষ। এই ভারতবর্ষ গল্পে আমরা জানি যে হিন্দু এবং মুসলমান এই দুই সম্প্রদায়ের মধ্যে আমাদের মধ্যে যে একটা চিরকালীন একটা যে ঈর্ষা, দ্বন্দ্ব, সাম্প্রদায়িকতার যে দ্বন্দ্ব রয়েছে, সেই বিষয় নিয়ে একটা কোশ্চেন আছে। আর বুড়ির পরিচয়টা সে সঙ্গে কিন্তু আনুষঙ্গিক ক্রমে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই ভারতবর্ষ গল্প থেকে এই দুটি কোশ্চেন, আর আমি দুটি লাইন বলছি, এই দুটি বাক্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখবে একই রকম বাক্য, ফলে মিশে যায়, তোমরা বুঝতে পারো না যে কোন লাইনটা কোন সঙ্গে এসছে। একটা লাইন দেখবে আছে, হঠাৎ বিকেলে একটা অদ্ভুত দৃশ্য দেখা গেল। আবার কিছুক্ষণ পরেই, কয়েকটা অনুচ্ছেদ পরে দেখবে লেখা আছে, তারপর বিকেলে একটা অদ্ভুত দৃশ্য দেখা গেল। এই দুটি প্রশ্ন খুব গোলমেলে, ফলে দুটো প্রশ্নকে একটু বুঝে শুনে লিখবে। দেখবে তোমরা যখন ভারতবর্ষ গল্পটা পড়বে, সেই গল্প দেখবে লেখা পরিষ্কার দেখবে আছে যে হঠাৎ বিকেলে অদ্ভুত দৃশ্য দেখা গেল। অর্থাৎ যখন বুড়ি চ্যাংদোলাটাকে মাঠ পেরিয়ে নিয়ে আসা হচ্ছে, এটা সেই দৃশ্যটা। এই দৃশ্যটাকে আরো ভালো করে পড়তে হবে যে কারা নিয়ে আসছে, মুসলমান পাড়ার লোকেরা, তারা মাথায় কি পড়েছে, কেমনভাবে আসছে, সেই বুড়ির মরাকে নিয়ে শেষ পর্যন্ত কি হলো। আর আরেকটি লাইন যেটা বলছিলাম মিশে যায়, তারপর দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। কি দৃশ্যটা? সবাই যখন ভেবে নিয়েছে বুড়ি মারা গেছে, যদিও বুড়ি মারা যায়নি, হ্যাঁ,
হঠাৎ দেখা গেল বুড়িটার মরাটা নড়ছে। এই যে নড়া এবং নড়তে নড়তে উঠে বসার চেষ্টাও করছে, এই বুড়ির মানে জেগে ওঠার একটা যে বর্ণনা আর বুড়িকে চ্যাংদোলা করে নিয়ে আসার যে বর্ণনা, এই দুটি লাইনের ওপর, দুটি বাক্যের ওপর বিভিন্ন রকম ভাবে প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের পুরো এক একটা লাইন ধরে ধরে পুঙ্খানুপুঙ্খভাবে তাদের সিলেবাসটা বা পাঠ্য বই যেটা আছে সেটা পড়তে হবে। তো আপনি রচনাধর্মী যে প্রশ্নগুলো আসবে সেগুলো নিয়ে একটু আলোচনা করলেন। আমি এক্ষেত্রেও জানতে চাইবো যে এই যে গদ্য বা গল্প থেকে সংক্ষিপ্ত বা অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আসবে সেগুলোর জন্য ছাত্রছাত্রীরা কি পন্থা অবলম্বন করবে? ছোট প্রশ্ন বা এমসিকিউ এসিকিউর জন্য এই তো গল্পটাকে খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। হঠাৎ প্রশ্ন এলো, এক সময় দাগি ডাকাত ছিল, কে দাগি ডাকাত ছিল? তাহলে নিবারণ বাগদি। তাহলে তথ্যগুলো যদি জানতে হয় তাহলে গল্পটিকে অত্যন্ত খুঁটিয়ে পড়তে হবে। আর এরকম ধরনের অনেক প্রশ্ন, যে হাঁ করে দেখছে, কোটেশনের মধ্যে দেওয়া রইল, লাইন ধরে নিয়ে হয়তো কোশ্চেন দিল, কে হাঁ করে দেখছে? চৌকিদার হাঁ করে দেখছে। হ্যাঁ, কে কি দেখছে? ওই যে বুড়ি যে ফ্যাল ফ্যাল করে এটা তাকিয়ে তাকিয়ে হাসছে, এই দৃশ্যটা চৌকিদার হাঁ করে দেখছে। এইগুলো ছোট ছোট, যত ছোট ছোট কোশ্চেন তোমরা খাতায় লিখে লিখে করবে ততই তোমাদের উপকার। এটা সবসময় মাথায় রাখবে যে গল্পগুলোকে, শুধু গল্প নয়, কবিতাগুলোকে, নাটকগুলোকে, আন্তর্জাতিক কবিতা বা ভারতীয় গল্প এগুলোকে একদম খুঁটিয়ে পড়তে হবে এবং পারলে সেগুলোকে খাতাতে লিখে লিখে পড়লে আরো বেশি ভালো হয়। আর আরেকটি বিষয় বলি, যখন উঠলো এমসিকিউ এসিকিউ, আমার বাংলার যে বইটি আছে, প্রবন্ধ বইটি, এখান থেকে কিন্তু কোনো এমসিকিউ এসিকিউ আসে না, এটা খুব মাথায় রাখবে। এখান থেকে মোট কতগুলো প্রশ্ন আসে? এখান থেকে দুটি প্রশ্ন আসে, আমার বাংলা থেকে দুটি প্রশ্ন আসে, একটি করতে হয়। সেটা রচনাধর্মী। এবং এবছরের জন্য আমি বলেই দিচ্ছি, হাত বাড়াও এবং ছাতির বদলে হাতি, এই দুটি প্রবন্ধ থেকে কিন্তু প্রশ্ন আসবে, একদম নিশ্চিত। তোমরা ধরে রাখো, এই দুটো থেকে কিন্তু প্রশ্ন আসছে। হাত বাড়াও থেকে ওই যে একটা প্রশ্ন আছে, লাইন ধরে হাত বাড়াও, তাকে সাহায্য করো, সেই প্রশ্নটা আসতে পারে। আর ওই সরু লিকলিকে আঙ্গুল দিয়ে খুনি দিয়ে শনাক্ত করছে, কে শনাক্ত করছে, কাদের খুনি বলা হয়েছে, এই ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকে 5 নম্বর আসবে। আমি আবার বলছি, আমার বাংলা গ্রন্থ থেকে হাত বাড়াও এবং ছাতির বদলে হাতিটাই এবছরে গুরুত্বপূর্ণ, এই দুটো ভালো করে মাথায় রেখে করবে। এবার আমি স্যারের কাছে জানতে চাইবো যে পদ্য যেটা রয়েছে আমাদের যে পাঠ্য বই ছাত্রছাত্রীদের, সেখান থেকে কোন কোন পদ্যগুলো একটু গুরুত্ব সহকারে পড়বে বা সেখান থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এই বছর, সেগুলো নিয়ে যদি একটু আলোচনা করেন। পদ্যের ক্ষেত্রে বলি, পদ্যের ক্ষেত্রে শিকারটা বাদ দিয়ে দিয়েছে বছর, আমি আগেও বলেছি। এবারে ক্রন্দনত জননীর পাশে, রূপনারায়ণের কুলে আর আমি দেখি, এই 3টে কবিতা থেকে তোমরা কিন্তু করো। এবং যদি এর মধ্যেও সহজ খুঁজতে চাও তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি দেখি শক্তি চট্টোপাধ্যায়ের এই কবিতাটা আমি সহজ কেন বলছি, কারণ আমরা প্রত্যেকেই জানি যে শহরাঞ্চল বৃদ্ধি পাচ্ছে, শপিং মল দিনের পর দিন বেড়ে চলেছে, এর ফলে আমাদের সবুজের যে ঘাটতি ঘটছে আমাদের মধ্যে, প্রকৃতি যে নষ্ট হচ্ছে, সেই নষ্ট প্রকৃতিকে আবার নতুন করে সৃজন করার একটা আবেগ কবির এই কবিতার মধ্যে ধরা পড়েছে। বলতে পারা যায় যে কবির সবুজের প্রতি অবুঝ একটা ভালোবাসা আমি দেখি কবিতায় আছে। আর আমি দেখি কবিতার মানে এই জন্যই সহজ বলছি যে কবিতাটা যদি কেউ, তোমরা পড়েছো নিশ্চয়ই, কবিতাটা পড়ে দেখবে যে খুব সহজ সহজ লাইন, কঠিনতা কিছু নেই। দেখো আমি কতগুলো লাইন বলছি। তিনি বলছেন, গাছ তুলে আনো বাগানে বসাও, আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া, গাছের সবুজটুকু শরীরে দরকার, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। তাহলে সবুজ ছাড়া কিন্তু এই কবিতাতে অন্য কোনো কথা তিনি বলেননি। শক্তি চট্টোপাধ্যায়ের এই কবিতার মধ্য দিয়ে একটা অরণ্যপ্রীতি লক্ষ্য করা যায়, তার বর্ণনা আসতে পারে।
বাক্য তুলে বা কবিতা চরণ তুলে হয়তো এরকম আসতে পারে, বহুদিন জঙ্গলে কাটেনি দিন। তাহলে তিনি কি বলতে চাইছেন? তাহলে তিনি শহরে আছেন, শহরের যে কর্মময় জীবন, সেই কর্মময় জীবনে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। অর্থাৎ সেই ক্লান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য কবি আবার অরণ্যের প্রতি একটা আবেগময় জীবন পেতে চেয়েছেন। সেই নিয়ে একটা কবিতা। এটা খুব সহজ কবিতা, প্রত্যেকে তোমরা যদি পড়ো এবং দেখবে তোমাদের সহজ লাগবে। আর আরেকটা কবিতা বলি, সেটা হলো ক্রন্দনরত জননীর পাশে। এটা একটা সহজ কবিতা। আমরা জানি 2006 সালে যে সিঙ্গুর আন্দোলন হয়েছিল, তার পটভূমিকে কেন্দ্র করে এই কবিতার রচনা হয়েছে। মৃদুল দাশগুপ্ত তাই লিখেছেন। এবং আমরা এও জানি যে সেই সময়ে যে তদানীন্তন সরকারের যে অত্যাচার ঘটেছিল, সেই অত্যাচারের কাহিনী এই কবিতার মধ্য দিয়ে তিনি জানিয়েছেন। এবং তার দৃষ্টান্ত আমরা এই কবিতার মধ্যে পাই। নিহত ভাইয়ের শবদেহ দেখে একে একে ভাইদের কুপিয়ে হত্যা, বা নারীদের প্রতি যে অত্যাচার, তাই বলছে যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন জঙ্গলে পেয়ে, তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে। অর্থাৎ কবি স্পষ্ট করে দিয়েছেন যে সে সময় মানুষের ওপর কি অত্যাচার চলেছে। তাই এক্ষেত্রে এই কবিতাটা খুব গুরুত্বপূর্ণ। এই কবিতার প্রত্যেকটি তোমরা লিখতে পারবে। সহজ চালের কবিতা, লেখা যায়। নিজের জীবনের ধর্মের কথা, গাছের কথা যেমন ওখানে লিখতে সুবিধা, এখানেও ঠিক সেরকম সুবিধা। আর আমি রূপনারায়ণের কুলে এটা একটু কঠিন কেন বলছি, রবীন্দ্রনাথের লেখা আমরা প্রত্যেকেই ভয় করি রবীন্দ্রনাথকে। ওনার লেখা মানে তো একদম দিগদর্শী মানুষ, ত্রিকালদর্শী মানুষ। ওনার লেখা পড়া, বোঝা, সেটাকে খাতায় আবার ফেলা বড় কঠিন কাজ। হ্যাঁ, তবে সেটাও তো পড়তে হবে, থেমে থাকলে তো চলবে না, বা সেটাকে ফেলে দিলেও চলবে না। তা সেটাও তুমি পড়বে। এবং সেখান থেকেও আমি ইম্পর্টেন্ট দুটো কোশ্চেন বলছি রূপনারায়ণের কুলে থেকে। রূপনারায়ণের কুলে এই লাইনটা তোমরা খুব ভালো করে করবে যে জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। এ জগৎ তাহলে কি? একটা বাস্তব জীবন। সে বাস্তব জীবনকে কেন্দ্র করে কবি এই কবিতাটা লিখছেন। আর এই লাইনটা, কঠিন এটা ভালোবেসেছিলাম, সে কখনো করে না বঞ্চনা। এই দুটি লাইনের উপর ডিপেন্ড করে তোমরা কিন্তু কোশ্চেন করবে। আমি স্যারের কাছে আর একটা বিষয় জানতে চাইবো যে এই তিনটে কবিতার থেকে মোট কত নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা? সম্ভাবনা এমসিকিউ এসিকিউ ওখান থেকে তো প্রায় 5-6 আসবেই, আর বড় কোশ্চেন 5 নম্বর। প্রায় ধরে নাও তুমি এখন মোটামুটি 12-13 নম্বর আসবে। তো এক্ষেত্রে আমরা দেখি যেমন গল্প থেকে যে প্রশ্নগুলো আসে, তো সেখানে পার্ট করে খণ্ড করে নাম্বারটা দেওয়া থাকে, বিভাজনটা। তো সেক্ষেত্রে পদ্যের ক্ষেত্রেও কি একই রকম হবে? একদম প্রশ্নের যে প্যাটার্ন, সেটা একদম ডাইরেক্ট যে 5 নম্বর আসবে তার কোনো মানে নেই। 1 ও 1 3 আসতে পারে, 2-3 আসতে পারে, 1+4 আসতে পারে, আবার 5ও আসতে পারে। তার কোশ্চেন প্যাটার্নটা যেভাবে কোশ্চেন ওরা করবে আর কি, সেভাবে কোশ্চেন আসবে। তবে 5 নম্বরে বড় প্রশ্ন, এটা মাথায় রাখতে হবে, তার বেশি নয়। একদম। এরপর আমি যাব নাটকে। স্যারের কাছে আমি নাটক থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে বলবো, অনুরোধ করবো স্যারের কাছে। নাটক তোমাদের দুটি, বিভাব এবং নারায়ণের দিন। আমি প্রথমে বিভাবটা বলছি, সৌম্যমিত্রের লেখা। এটা বিখ্যাত নাট্যকারের বিখ্যাত নাটক। আমরা যেভাবে দিনের পর দিন নাটক দেখতে অভ্যস্ত, এখন সে তো প্রচুর ব্যয়বহুল নাটকের একটা সরঞ্জাম। সৌম্যমিত্র এই নাটকটা লিখেছেন, তিনি বলতে চাইছেন যে আমরা কিভাবে কোনো কিছু না থাকা সত্ত্বেও আমরা কিভাবে নাটক করতে পারবো। আমাদের ভালো স্টেজ নেই, আলো নেই, মঞ্চসজ্জা নেই, কিছুই নেই, তবুও আমাদের নাটক করার একটা প্রবল আবেগ আছে, আবেদন আছে, ইচ্ছে আছে, নেশা আছে। সেই নিয়ে তিনি প্রথম শুরু করছেন। একদম তিনি পরিষ্কার দেখবে লেখা আছে যে নাটকটি শুরু দর্শকের সঙ্গে সৌম্যমিত্রের লম্বা কথোপকথন দিয়ে। পর্দা খুললেই দেখা যায় মঞ্চ সম্পূর্ণ ফাঁকা। মানে একটা মঞ্চতে থাকা অনেক কিছু দরকার, কিন্তু এখানে মঞ্চ সম্পূর্ণরূপে ফাঁকা দেখতে পাচ্ছি। অর্থাৎ সাদাসিধে আলোয় মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে সৌম্যমিত্র, আর সরাসরি তিনি দর্শককে বলতে শুরু করছেন
এবং সেখানে তিনি পরিষ্কার বলছেন যে আমাদের তো দারুণ অভাব, তাই হয়তো আমাদের নাটকের অভাব নাটক রাখলে নাম রাখলে ভালো হতো, বিভাব ছেড়ে অভাব রাখতে চেয়েছেন। এখান থেকে তিনি শুরু করছেন। তারপর তিনি একটু একটু করে আরো অনেক কিছু জায়গাতে পৌঁছেছেন। তিনি প্রথমেই একটা জায়গাতে গেছেন, সেটা হলো যে বাঙালিরা কাঁদুনে জাত। সর্দার বল্লভভাই প্যাটেল বলে গেছেন যে বাঙালিরা কাঁদুনে জাত, এরা সহজেই কাঁদতে পারে, কিন্তু এর মধ্যে একটা দারুণ তাৎপর্য আছে। এত ডিটেলস আমি বলতে মানে সময় পাবো না, আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করছি যে এখানে সর্দার বল্লভভাই প্যাটেল উনি যে কথাটা বলেছিলেন সেটা কোন প্রেক্ষাপটে বলেছিলেন, কোন পরিস্থিতিতে বলেছিলেন, সেটাকেই কিন্তু সৌম্য মিত্র একটু আলোচনা করেছেন। যে সময় আমাদের ভারতবর্ষের মানুষ সামান্য কাপড়, অন্ন এর দাবিতে যখন মিছিল করছে, আমরা নাটকের শেষ পর্যায়ে এসে দেখেছি, সেই পর্যায়ে মানুষের হাসি কিভাবে আসে উনিও বুঝতে পারেননি। তাই সেটাকে তীব্র কটাক্ষ করে ব্যঙ্গ করে তিনি কিন্তু বলেছিলেন যে এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে, একদম নাটকের শেষে আছে, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে। অর্থাৎ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোনগুলো গুরুত্বপূর্ণ বলছি। বাঙালিরা কাঁদুনে জাত, এই লাইনটার উপর একটা কোশ্চেন আসতে পারে। শেষে দেওয়া আছে এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে, তার উপর নির্ভর করে একটা কোশ্চেন আসতে পারে। আর ওই যে প্রথমেই যখন বললাম, শুরু করলাম এবং সেখানে বললাম যে আমাদের নাটকের নাম হওয়া ছিল অভাব নাটক। এখানে তিনি সে অভাবের জন্য তিনি কি কি করেছেন তা একটা লাইন দেওয়া আছে, বুদ্ধিটা কি করে এলো তা বলি। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, বা এটাকে ঘুরিয়ে হয়তো আসতে পারে যে একটা আমরা প্যাচ, হ্যাঁ, যে আমরা একটা প্যাচ খুঁজে পেয়েছি, একটা লাইন আছে দেখবে, তাই অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাচ বের করেছি। এই কোশ্চেনটার সঙ্গে এই কোশ্চেনটা বুদ্ধিটা কি করে এলো একই কোশ্চেন হয়তো ঘুরিয়ে আসতে পারে। এ বুদ্ধিটা কি বুদ্ধি, প্যাচটা কি প্যাচ, সেই বুদ্ধির প্রসঙ্গে তুমি কি জানো বর্ণনা করো। এই হলো একটা কোশ্চেন। আর বিভাব থেকে আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে বিভাব নাটকে একাঙ্ক নাটকের যে সার্থকতা, সেটা কি বিভাব নাটকের মধ্য দিয়ে আছে। আমরা যেমন ছোট গল্প পড়ি, ঠিক একই রকম একাঙ্ক নাটকের যে বিষয়, সেটা কিন্তু তোমাদেরকে বুঝে লিখতে হবে। আমি তো আবার বলছি যে খুব বেশি তো সময় নেই, যেটুকু সময় আছে তার মধ্যে আমি অনেক কিছু এখন আরো বাকি আছে, শেষ করতে পারবো বলে জানি না। আরেকটা নাটক আছে, সেটা হলো নানা রঙের দিন। সেখানে তো তোমরা নিশ্চয়ই দেখেছো যে একটা 68 বছরের মানুষ, অভিনেতা রজনী চট্টোপাধ্যায়, আর প্রম্পটার কালীনাথ সেন, এই দুজনের যে নাটক, দীর্ঘদিন ধরে এরা নাটকের সঙ্গে যুক্ত। আমাদের অভিনেতা রজনী চট্টোপাধ্যায় দীর্ঘ 45 বছর ধরে নাটকের সঙ্গে যুক্ত, বয়স 68 বছর, তার মধ্যে 45টা বছর নাটককে ভালোবেসে নাটক অন্তপ্রাণ হয়ে জীবন কাটিয়েছেন। কিন্তু নাটকের যখন জীবনের শেষ প্রান্তে এসে তিনি উপলব্ধি করছেন যে আমরা, অর্থাৎ যারা নাটক করে অভিনেতা, তারা একটা ক্লাউন, তারা জোকার, ভাঁড়, এই যে উপলব্ধি তার মনের ভিতরে, সেই উপলব্ধিটা এখানে আছে। অর্থাৎ রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নাটক অন্তপ্রাণ, তার মধ্যেও যে একটা রসিক মানুষ ছিল, তিনি যে একজন দক্ষ অভিনেতা, সেটা তো বুঝতেই পারা যায় যেভাবে তিনি অবলীলাক্রমে শাহজাহান নাটকের ডায়লগ বা সংলাপগুলো বলেছেন, সেগুলো আমরা তার কণ্ঠ দিয়ে শুনেছি। আর তাকে যে মানে সাপোর্ট করেছে, তার সঙ্গে সঙ্গে নাটকটাকে নিয়ে গেছে, তিনি হলেন আমাদের কালীনাথ সেন। এই যে দুটি চরিত্র, এই দুটি চরিত্রের মধ্যে রজনীকান্ত চট্টোপাধ্যায় গুরুত্বপূর্ণ। এবং লাইন ধরে তো প্রশ্ন আসতেই পারে, বহু লাইনের প্রশ্ন, এবং তোমরা দেখেছো প্রচুর লাইন। সেই লাইন থেকে কোন লাইনটা আসবে তার জন্য তোমাদের জন্য খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। একদমই প্রত্যেকটা কবিতা, গল্প এবং নাটকের মধ্যে থেকে ছাত্রছাত্রীরা যদি প্রত্যেকটাই খুব গুরুত্ব সহকারে প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ে, আমার মনে হয় যে অনেক সবকিছু অনেক সহজ হয়ে যাবে। নিশ্চয়ই নিশ্চয়ই, ওইটাই তো বারবারই বলি সবাইকে যে তোমরা টেক্সটটাকে খুব ভালো করে পড়ো। টেক্সট যত গুরুত্ব দিয়ে পড়বে
নাম্বার তত ভালো পাবে। হ্যাঁ, আর লেখার ক্ষেত্রে কতগুলো কথা বলি, তারপর আবার একটা আলোচনা করছি আমি বিষয় সম্পর্কে। লেখা, খাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, প্রথম শর্ত। একজন পরীক্ষক যিনি খাতা দেখেন তার প্রথম দর্শনটাই হলো খাতাটা কতটা পরিষ্কার রেখেছে একটা ছাত্র বা একটা ছাত্রী। যে কোনো অনুষ্ঠানে যেমন যাই আমরা নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, ঠিক একই রকম ভাবে খাতাটাকেও পরীক্ষার সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। পাতার অনেকের অভ্যাস আছে, একটা কোশ্চেন অর্ধেক পাতা লিখলো তারপর অর্ধেক পাতা ছেড়ে দিল। এটা যতটা পারবে করো না, না করার একটা প্রবণতা মাথাতে রাখবে। আর বানান ভুলটার দিকে একটু মাথায় রাখবে। বানান ভুলে বাংলাতে নাম্বার কাটা হয়। বাংলা একটা বিষয় তো যেখানে নাম্বারের ক্ষেত্রে বানানের একটা গুরুত্ব থাকে, সেই বানানটা তোমরা একটু গুরুত্ব দিয়ে দেখো। দ্বিতীয় বিষয় চলে আসি, মানে পরের বিষয় চলে আসি, তোমাদের বাংলা ভাষা। বাংলা ভাষা, তারপর যদি সময় আমি আরেকবার রিপিট করবো অন্যান্য কোশ্চেনগুলো, কারণ অনেকগুলো বিষয় আছে তো। বাংলা ভাষা থেকে এবারে শব্দার্থ তত্ত্ব বাদ পড়ে গেছে। শব্দার্থ তত্ত্ব বাদ পড়ে গেছে, এবং শব্দার্থ তত্ত্ব থেকে বাদ যেহেতু পড়ে গেছে, তাহলে তোমরা বাক্য তত্ত্বটা খুব ভালো করে পড়ো, এবং ভাষা বিজ্ঞান, এই দুটি অধ্যায় একটু ভালো করে দেখো। এবং রূপতত্ত্ব এবং ধ্বনিতত্ত্ব, এই যে দুটো আরো চ্যাপ্টার আছে সেখান থেকে তোমরা দেখবে, কিন্তু বাক্যতত্ত্ব, ভাষা বিজ্ঞান এখান থেকে বেশি করে দেখবে। বাক্যতত্ত্ব থেকে তোমরা যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ হয়ে আসে যে বাক্য ক প্রকার গঠনগত দিক দিয়ে, এবং তার প্রকারভেদগুলি লেখো এবং তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও, এ একটি কোশ্চেন। আর বাক্যের অব্যবহৃত যে উপাদানগুলি রয়েছে সেই উপাদানগুলি কটি, কি কি, তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও। ভাষাবিজ্ঞান, এখান থেকেও বিভিন্ন প্রশ্ন আসতে পারে। এখান থেকেও তোমরা ভাষাবিজ্ঞানের কটি শাখা রয়েছে সেই শাখাগুলির পরিচয়, অভিধান বিজ্ঞান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা, এরকম করে এই বাক্যতত্ত্ব এবং অভিধান বিজ্ঞান থেকে কোশ্চেনগুলো করো। অবজেক্টিভ তো অসংখ্য আছে, তোমরা নিশ্চয়ই জানো। প্ল্যাড কি, প্ল্যাস কি, সঞ্জননী, ব্যাকরণ কাকে বলে, এগুলো লিখে নাও খাতাতে। যদি সামনে খাতা রয়েছে, পেন রয়েছে, যদি প্রয়োজন মনে হচ্ছে লিখে নাও। এগুলো সব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঞ্জননী, ব্যাকরণ কাকে বলে, এগুলো তোমাদের কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। মুন্ডমাল একটা মানে চ্যাপ্টার আছে, মুন্ডমালের যে প্রশ্নটা আছে, মুন্ডমাল শব্দ কাকে বলে। তোমরা খুব সহজ প্রশ্ন, দেখো কোশ্চেনটার দিকে তাকিয়ে দেখলে উত্তরটা বলা যায়। মুন্ডমাল, মুন্ড মানে মাথা, আর মাল অর্থে মালা, মানে শব্দগুলোকে যদি প্রথম অক্ষরগুলোকে মুন্ডু করে যদি মালার মতন করা হয়, যেমন ভিআইপি, আমি ভিটা, আইটা, পিটা কেটে নিলাম, মানে ওটা তো কেটে নেওয়া শব্দ, ওটা কি হলো, ভেরি ইম্পর্টেন্ট পার্সন। তাহলে এ ভেরি ইম্পর্টেন্ট পার্সন, এটাকে কেটে নিয়ে হলো ভিআইপি। এরকম করে মুন্ডমাল শব্দ তৈরি হয়। এই একটা কোশ্চেন আসতে পারে, মুন্ডমাল শব্দ কাকে বলে। আসতে পারে জোর কলম শব্দের একটা উদাহরণ দাও, ধোঁয়া যুক্ত কুয়াশা, ধোঁয়াশা। এরকম করে তোমরা অবজেক্টিভগুলো করবে। আর পরবর্তী হয়েছে বাংলা সাহিত্য। বাংলা সাহিত্যে গানের ধারাটা বাদ চলে গেছে। তাহলে পড়ে রয়েছে কটা, 4টে অধ্যায়। একটা চিত্রকলা, একটা চলচ্চিত্র, একটা ক্রীড়া সংস্কৃতি বা খেলা, আর বাঙালির বিজ্ঞান চর্চা। আমি 3টে অধ্যায় তোমাদের গুরুত্বপূর্ণ, সেই 3টে অধ্যায় বলছি। প্রথম অধ্যায় বলছি চিত্রকলা। চিত্রকলা থেকে তোমরা অবশ্যই এবছরের জন্য 2021-এ খুব গুরুত্বপূর্ণ সুনয়নী দেবী, দেবীপ্রসাদ রায়চৌধুরী, নন্দলাল বসু, যামিনী রায়, এই 4টি প্রশ্ন কিন্তু এবছর খুব গুরুত্বপূর্ণ। আমি আরেকবার রিপিট করছি, সুনয়নী দেবী, দেবীপ্রসাদ রায়চৌধুরী, নন্দলাল বসু এবং যামিনী রায়। আমি স্যারের কাছে এখানে জানতে চাইবো যে এখান থেকে কি কোনো সংক্ষিপ্ত বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে? হ্যাঁ, এখান থেকে এমসিকিউটা দেয়, এসিকিউ থাকে না। এমসিকিউ এখান থেকে দেয়, ওই যে 18 নম্বর এমসিকিউ বলেছি, সেই 18 নম্বর বাংলা সাহিত্যের মধ্যে থেকে আসে দেয়। এবং রচনাধর্মী প্রশ্ন কত নম্বরের আছে? রচনাধর্মী এখান থেকে 2টি দেবে। 5 নম্বরে আমি আগেও বলেছি, 5 নম্বরে 2টি, হয়তো চিত্রকলা থেকে 3টে টপিক 4টে টপিক তুলে দেবে, যে কোনো
দুটো করতে হবে। চিত্রকলা থেকে একটা দিল, চলচ্চিত্র থেকে একটা দিল, ক্রীড়া সংস্কৃতি দিল একটা, আর বিজ্ঞান থেকে একটা দিল। যেহেতু গান বাদ চলে গেছে, তাহলে নিশ্চয়ই 4টে টপিক থেকে একটা একটা করে দেবে, তা তোমাকে দুটো করতে হবে। এবং সেই দুটোর মধ্যে আমি চিত্রকলা থেকে 4টে প্রশ্ন ইতিমধ্যে বললাম, আর চলচ্চিত্র থেকে আমি 3টে কোশ্চেন বলছি। চলচ্চিত্রের ক্ষেত্রে তপন সিংহ, ঋত্বিক ঘটক আর নিউ থিয়েটার্সের অবদান। নিউ থিয়েটার্সটাও এবছর কিন্তু গুরুত্বপূর্ণ আছে, বিগত কয়েক বছর ধরে নিউ থিয়েটার্স কিন্তু দেয়নি। হ্যাঁ, তা নিউ থিয়েটার্সটা কিন্তু গুরুত্বপূর্ণ আছে। এই 3টে প্রশ্ন চলচ্চিত্র থেকে। আর খেলা থেকে অবশ্যই এবছর সৌরভ গঙ্গোপাধ্যায় খুব গুরুত্বপূর্ণ এবছরের। সৌরভ গঙ্গোপাধ্যায় আমাদের দাদা, হ্যাঁ, মহারাজা তার নিয়ে আসতে পারে। এছাড়া দাবা আর ব্রতচারী, এই 3টে প্রশ্ন এবছরের গুরুত্বপূর্ণ আছে। আমি স্যারের কাছে জানতে চাইবো এখানে যে যেটা অনুষ্ঠানের শুরুতে যেটা নিয়ে আলোচনা করছিলাম আমরা, যে আপনি বললেন যে এবারে টেস্ট পেপারও তো বেরোয়নি, যেহেতু টেস্ট হয়নি, তো সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা এই এখন কিভাবে প্রস্তুতি নেবে সেটা আমি জানতে চাইবো। প্রস্তুতি পর্বে বলতে গেলে প্রথমেই তো বলেছি আমি, বইগুলোকে, টেক্সটগুলোকে অত্যন্ত খুঁটিয়ে পড়তে হবে। আর যদি কিছু, এখন তো বাজারে প্রচুর বই, হ্যাঁ, সেই বইগুলোতে তোমার অসংখ্য তো অবজেক্টিভ কোশ্চেন থাকেই। আর অনেকে সহায়িকাও, বাংলা সহায়িকা কেনে, সেখানেও পেছনে প্রচুর অবজেক্টিভ কোশ্চেন আছে। আর নিজেকে খেটে যতটা পারা যায় টেক্সটটাকে যদি পড়া হয় তবেই উপকার বেশি পাবে। আমি বারবার একটা কথা বলছি, টেক্সট না পড়ে তুমি কতগুলো কোশ্চেন মুখস্থ করে যাবে। তুমি টেক্সটটাকে ভালো করে পড়লে তোমার একটা আঙ্গিক তৈরি হয়ে যাবে যে এখান থেকেই কোশ্চেনটা আসতে পারে, আর এখানে উত্তরটা হয়তো আছে। একদমই। এরপর আমি স্যারের কাছে জানতে চাইবো যে প্রবন্ধ বা রচনা, সেখান থেকে কত নাম্বার আসবে, এবং সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনি তুলে ধরেন। হ্যাঁ, প্রবন্ধ তোমরা নিশ্চয়ই জানো যে প্রবন্ধ তোমাদের মোট 10 নম্বরে একটাই আসে, মানে 4 রকম আসে, একটা করতে হয়। 4 রকমের প্রবন্ধ দেয়। তাদের মধ্যে তোমরা নিশ্চয়ই জানো যে একটা প্রস্তাবনা থাকে ছোট করে, সেটাকে বড় করে লিখতে হয়। একটা তর্কের বিষয় থাকে, সেটাকে তোমরা টপিক করে লিখতে পারো। আর একটা থাকে প্রবন্ধ রচনা, আর একটা থাকে তোমাদের ওই জীবনী কেন্দ্রিক রচনা। এই যে 4টে টপিক, আমি সবাইকেই বলি যে তোমরা জীবনী কেন্দ্রিক রচনাটাকে বেশি করে বাছবে। কেন বলি? কারণ অন্যান্যগুলোতেও তোমার টপিকের অনেক তথ্য সাজানো থাকে, জীবনীটা অত্যন্ত সহজ। সেখানে জন্ম, পিতামাতার নাম, তার শিক্ষা জীবন, শৈশব জীবন, কর্মজীবন, বিশেষ কিছু পুরস্কার পেলে সে পুরস্কার, সাহিত্যের থাকলে কিছু সাহিত্য সৃষ্টিগুলো, এবং অবশেষে তার মহাপ্রয়াণ একদম সাজিয়ে দেওয়া থাকে। তোমাকে কি করতে হবে? তোমাকে শুধুমাত্র ওই বিষয়টা সম্বন্ধে যদি একটু জেনে থাকো, তাহলে নিজেকে একটু ফোকাস করা, নিজেকে একটু নিজস্ব একটা চেতনা দিয়ে লেখা, তাহলে নিশ্চয়ই সেই লেখাটা একটু গুরুত্ব পায়। প্রথমে একটা ভূমিকা দেওয়া, ভূমিকা শুরু করাতে একটা, যেহেতু জীবনী, এগুলো নিশ্চয়ই মহাপুরুষের জীবনী, মহান ব্যক্তিত্বের জীবনী, তাই তোমরা কিছু কিছু লাইন আগে থেকে ঠিক করে নেবে যে আমি এই লাইনটা ভূমিকাতে দেবো। কিছু কিছু লাইন থাকে, তো সেই লাইনগুলো তুমি আগে ঠিক করে নিয়ে আমি এই লাইনটা ওপরে দেবো, স্টার্ট করব। সেরকম করলে ভূমিকাতে, তারপর তুমি তার জন্ম পরিচয় দিলে, যখন দেওয়াই থাকবে, তারপর তুমি তার কর্মশিক্ষা জীবন দিলে, কর্মজীবন দিলে, সাহিত্য জীবন দিলে, তারপর পুরস্কার দিলে, তারপর মহাপ্রয়াণ দিলে। এইভাবে যদি রচনাগুলো করো গুরুত্ব পাবে। আমি তবুও 2021-এ এবছর গুরুত্বপূর্ণ কতগুলো রচনা আমি তোমাদের বলে দিচ্ছি, সেগুলো যদি করে নিতে পারো কিছু উপকার পাবে। তোমরা এবছরে ভগিনী নিবেদিতা এটা করতে পারো, তোমরা নীরেন্দ্রনাথ চক্রবর্তী এটা করতে পারো, আর যেগুলো তোমরা করে আসো প্রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, এপিজে আব্দুল কালাম, এইগুলো করতে পারো। এই 4টে রচনা তোমরা করবে। আনুষঙ্গে আরও অনেক রচনা থাকতে পারে, সেগুলো তোমরা দেখতে পারো। বিবেকানন্দ দেখতে পারো, যেগুলো চলে এসছে 2014, এই 15, 16, 17 যেগুলো এসছে, সেগুলোকেও তোমরা রিপিট করে হয়তো আসতে পারে, সেগুলো দেখতে পারো। এটা হলো তোমার জীবনী কেন্দ্রীয় রচনা বললাম আমি। আর প্রবন্ধ যেগুলো আছে, যেগুলো একটা রেখাচিত্র দিয়ে দেয়, সেই রেখাচিত্রগুলো থেকে তোমরা প্রিপারেশন করতে পারো, যেগুলো তোমরা করে আসো। যেমন বিজ্ঞান ও কুসংস্কার, দৈনন্দিন জীবনে বিজ্ঞান,
মানে একটা বিজ্ঞান নিয়ে একটা প্রশ্ন তো আসেই, ওই বিজ্ঞান নিয়ে একটা করে রাখতে পারো। বই মেলা, একটি গাছ একটি প্রাণ, হ্যাঁ, পরিবেশ দূষণতার প্রতিকার, বৃক্ষরোপণ ও তার সংরক্ষণ, এইভাবে কতগুলো রচনা তোমরা কিন্তু অবশ্যই প্রিপারেশন করবে। এই নিয়ে টোটাল যে সিলেবাস, সেই সিলেবাস আমি তোমাদের সামনে একটু যতটুকু পারা গেল একটু আলোচনা করলাম। একদমই স্যার, যখন আপনি যখন রচনা নিয়ে আলোচনা করছিলেন তখন আমি এখানে জানতে চাইবো যে যে এই সমস্ত ধরুন বাংলা যে সমস্ত সাহিত্য বিষয়ে যেগুলো রয়েছে সেগুলো পুরোপুরি আয়ত্ত আনার জন্য নিজের কিছু রাইটিং স্কিলের দরকার পড়ে। তো সেক্ষেত্রে ছোট থেকে কোনো ছাত্রছাত্রীরা তাদের রাইটিং স্কিল ভালো করার জন্য কি কি পন্থা অবলম্বন করবে সেটা আমি জানতে চাইবো। একজন শিক্ষক হিসেবে কি বলবেন আপনি? আমি এই বিষয়টা প্রথমেই বলবো যে এই সাহিত্য দক্ষতা বই পড়তে পড়তেই সৃষ্টি হয়, আর বই যত পড়বে লেখার গুরুত্ব তার বৃদ্ধি পাবে। অর্থাৎ বই যদি বই না পড়ো তাহলে তুমি সেই বিষয়তে জানতে পারছো না কি বিষয়। আর শুধু পড়লেই হবে না, তোমাকে কলম ধরে সেই বিষয়ে কিছু লেখার চেষ্টা করতে হবে। সেটা হোক ভুল, সেটা তুমি তোমার শিক্ষককে দেখাও, এবং শিক্ষক তোমাকে নিশ্চয়ই সাহায্য করবেন, এবং তোমার আস্তে আস্তে যে রাইটিং স্কিল, লেখার যে দক্ষতা, যে রচনা শৈলী আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এবং তুমি কিছু রচনা বইও পড়তে পারো, সেই রচনা বই থেকে তুমি দেখতে পারো রচনা কীভাবে সাজানো হয়েছে, কীভাবে রচনা লেখা হয়। রচনা তো দুটো প্যাটার্ন তো সবাই জানেই, যে প্রথমে একটা ভূমিকা দেবো, একটা উপসংহার দেবো, কিন্তু এই যে তার মধ্যবর্তী লগ্নে যে কী থাকে সেটা কিভাবে সাজানো হয়েছে, এবং সেটা একটা রচনা বই একরকম, অন্য রচনা বই আরেক রকম। এই যে বিভিন্ন রচনা বই বিভিন্নজন বিভিন্নভাবে লিখছেন, সেগুলো যদি তুমি একটু করে দেখো তাহলে নিশ্চয়ই তোমার রচনা শৈলী দক্ষতা বাড়বে। একদমই কিছুক্ষণ আগে যেটা স্যারের সাথে আলোচনা করছিলাম বাংলা সাহিত্য নিয়ে, তো বাংলা সাহিত্যের যে অংশটুকু রয়েছে সিলেবাসের মধ্যে, তো সেখান থেকে আপনি কিছুক্ষণ আগে যেটা বলছিলেন যে যদি সময় থাকে আরো কিছু বিস্তারিত আলোচনা করা হবে, তো সেক্ষেত্রে আরো কিছু যদি একটা বা দুটো প্রশ্ন তুলে ধরে সেটাকে নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আমি সাহিত্য থেকে তো বলছি যে এই যে ব্রতচারী বলছিলাম, যে ব্রতচারী বিষয়টা কি, ব্রতচারীটা কি করে লিখবো। ব্রতচারী বিষয়টা আমরা জানি যে আমাদের যিনি সৃষ্টি করেছিলেন গুরুসয় দত্ত মহাশয়। আসতে পারে যে ব্রতচারী উদ্ভাবককে, এই খেলার সংক্ষিপ্ত পরিচয় দাও। তা আমাদের যে ইংরেজ শাসিত আমাদের ছিল, পরাধীন ভারতবর্ষ ছিল, তখন এই খেলার কিন্তু সূত্রপাত ঘটেছিল, এবং সেখানে মূল উদ্দেশ্য ছিল কিন্তু ভারতবর্ষের যারা বিপ্লবী বা ভারতবর্ষের যারা নওজওয়ান যুবক, তাদেরকে এই খেলাতে পারদর্শী করা। এই খেলাটা বিভিন্ন রকমের যে মুদ্রা বা কৌশল সেগুলো শেখানো হতো, এবং কোদাল চালানো কীভাবে হয় তার নিয়ে একটা গানও আছে। গানের মধ্য দিয়ে কি করে একটা খেলাকে তারা রপ্ত করতে পারে, এবং তাতে তাদের শারীরিক যে দক্ষতা, সেই দক্ষতাও কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এই একটা দিক। আর ক্রীড়া সংস্কৃতি আরেকটা দিক আমি বলেছিলাম দাবা। হ্যাঁ, দাবা খেলার যে যাকে আমরা স্রষ্টা বলি, তিনি হলেন রাবণের স্ত্রী মন্দোদরী। এরপর দাবা খেলা কোথায় ভারতবর্ষে কিভাবে প্রচলন হলো, পশ্চিমবাংলায় কে নিয়ে এলো, এবং ভারতবর্ষে দাবা খেলাতে কারা বিখ্যাত, যেমন সূর্যশেখর গাঙ্গুলি, আরো যারা রয়েছে দীপ্তায়ন রায়, আরো অনেকে আছে, সে তাদের নামগুলোকে, এবং তারা কি মানে কোন সালে কি পুরস্কার পেয়েছেন, এবং কোথায় আমাদের জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন, ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছেন, তাদের প্রসঙ্গগুলো যদি একটু তথ্য আকারে তুলতে পারে তবেই কিন্তু নম্বরটা আরো ভালো উঠবে। না, যদিও সময় একটু আছে, তাহলে আমি একটু পদ্যের দিকে একটু আলোচনা করি। পদ্যের দিকে আমি যখন বলছিলাম যে আমি দেখি এবং ক্রন্দনন্দ জননীর পাশে, সেখানে আমি আরেকটা কোশ্চেন তার ইম্পর্টেন্ট বলে দিই, যে আমি দেখিতে দেখবে ওই যে সবুজের একটা যে বিষয় বললাম, সেই আমি দেখি কবিতায় একটা লাইন দেখবে আছে, যে সবুজের এই যে একটা লাইন আছে, আরোগ্যের জন্য, তাহলে আরোগ্যের জন্য গাছ আমার দরকার। অর্থাৎ আমাকে যদি সুস্থভাবে সবলভাবে বাঁচতে হয়, আমি যদি সঠিক রাস্তায় হাঁটি এবং সে হাঁটাটাও যদি আমার সুস্থতা না থাকে, তাহলে সে সুস্থতার জন্য কিন্তু গাছের বড় প্রয়োজন। কবি গাছকে চাইছেন তার সঙ্গে বাগানে বসিয়ে চোখের মধ্যে দৃষ্টিনন্দন ঘটিয়ে জীবনে বাঁচতে। এই লাইনটা গুরুত্বপূর্ণ আছে। আর আরেকটা আমি তাহলে আলোচনা করি, সেটা হলো অলৌকিক। এটা আলোচনা হয়নি, আলোচনাটা করি যে অলৌকিকটা
করতার সিং দুগ্গালের লেখা, আমাদের পাঞ্জাবি সাহিত্যের বিশিষ্ট মানুষ, এটাকে বাংলাতে তর্জমা করেছে অনিন্দ্য সৌরভ। অলৌকিক গল্পে আমরা দেখেছি যে গুরু নানক তার শিষ্যদের সাথে হাসান সাহেবের মানে পাঞ্জা সাহেবের জঙ্গলের মধ্য দিয়ে আসছেন এবং সেখানে তিনি দেখতে পাচ্ছেন কি না, তার শিষ্য মর্দানা জল তেষ্টায় কাতর হয়ে পড়ছে এবং সেখানে সে জল যেহেতু পাবে না, তাই গুরু নানক তাকে অনেক চেষ্টা করলো বোঝাবার, সান্ত্বনা দিল, কিন্তু নাছোড়বান্দা মর্দানা সে কথা শুনতে চায় না, তার জল প্রয়োজন। তখন গুরু নানক ধ্যানে বসে ধ্যানমগ্ন হয়ে তিনি দেখলেন যে এই অঞ্চলে যে একজন দরবেশ থাকেন বলি কান্ধারী, তাকে এবং তার কুয়া আছে, তার কুয়োতেই জল আছে। মর্দানাকে সে কথা জানালেন। মর্দানা সেখানে গেল, কিন্তু জল দেওয়ার সব তৈরি, কিন্তু যখনই শুনলো সে গুরু নানকের শিষ্য, তখনই তাকে দূর দূর করে তাড়িয়ে দিল। এই তাড়িয়ে দেওয়াতে সে গুরু নানকের কাছে আসে, তার নালিশ জানায়, কিন্তু আবার গুরু নানক তাকে যেতে বলে। এইভাবে সে বারবার যায় আর ফিরে আসে। অবশেষে যখন সে একদম জল ছাড়া মাছের মতন ছটফট করতে করতে যখন তার প্রাণটা বেরিয়ে যাবে, তখন গুরু নানক সামনের পাথরটা তুলতে বলেন, যেখান থেকে একটা ঝর্ণা ধারা বেরিয়ে আসে, মর্দানার পিপাসা মেটে। একই সঙ্গে মানে একই মুহূর্তে, সেই মুহূর্তে কি দেখা যায় না, বলিকান্ধারী জলের প্রয়োজন হয়েছে। বলিকান্ধারী কুয়োতে যায়, দেখে জল নেই এবং নিচে দেখে জলস্রোত। অত্যন্ত রেগে যায় এবং একটা বড় পাথর তার দিকে গড়িয়ে দেয়। গুরু নানক ছুটে আসে, পাথর দেখে মর্দানা চেঁচিয়ে ওঠে, গুরু নানক জয় নিরঙ্কার বলে সেই পাথর হাত দিয়ে থামিয়ে দেয়। এই সমস্ত ঘটনাটা আমাদের যিনি গল্প লেখক করতার সিং দুগ্গাল তিনি শুনছিলেন গল্পকথক, কিন্তু তার বিশ্বাস হলো না। ফলে এই নিয়ে তিনি বহুবার গুরুদুয়ারাতে স্কুলের শিক্ষকদের সাথে তর্ক করেছেন, মায়ের সঙ্গে তর্ক করেছেন। এই যে একটা অলৌকিক বিশ্বাস, যার জন্য গল্পটার নাম অলৌকিক, একটা অলৌকিক বিশ্বাস তিনি মানতে পারলেন না। একদমই, আমাদের সময় একদম কম। স্যারের কাছে আমি লাস্ট যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে কোনো ছাত্রছাত্রী ধরুন তাদের লেখার মাধ্যমটা কীরকম হবে, বা তাদের কাঙ্ক্ষিত নাম্বার যে তারা যেটা আশা করছে সেই আশানুরূপ ফল পাওয়ার জন্য তারা কিভাবে লিখবে বা তাদের লেখার প্যাটার্নটা কিভাবে হবে, সেটা যদি আপনি একটু। এখন তো নাম্বার এই মুহূর্তে তো 100-তে 100 বাংলাতে পাওয়া যায়। তা সেই নাম্বার পাওয়ার যে 100 পাওয়া যে পাচ্ছে, তাহলে নিশ্চয়ই তার লেখার একটা বিশেষ কিছু দক্ষতা আছে। তা সেই দক্ষতাটা কি? সেই দক্ষতাটা হলো, প্রথম কথা তার হস্তাক্ষর, হাতের লেখা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া যায়, আমি প্রথমে বললাম। দ্বিতীয় হলো, যে বিষয় বলছে সেই বিষয়টাই নিয়ে লেখো, অন্য বিষয়ের দিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যেটা প্রশ্ন এসেছে সেটাকেই তুলে ধরতে হবে, সেটাকে তুলে ধরো। আনুষঙ্গিক অন্য চারিদিক ছড়িয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। অনেকে ভাবে যে আমার লেখাটা এইটুকু হলো, 5 নাম্বার আছে, আমি এত বড় নাম্বার পাবো না। আমার উত্তর যেটুকু থাকবে, আমি মূল বিষয়বস্তুটা লিখলে সে কাঙ্ক্ষিত নাম্বার পেতে পারে। একদম। এবং স্যাররা সেটাই চায় যে ছেলেটা বা মেয়েটা কি লিখেছে, সে কি আদৌ বিষয়টা সম্বন্ধে লিখেছে, না অনেকে দেখেছি একটা কোশ্চেন যা আছে গোটা গল্পটাকে লিখে দিয়েছে। তো সে ভাবছে 5-এ 5 পায়, তাই পাবে না, কোনো মতেই সে পেতে পারে না, তাকে হয়তো ওই 2-1-3 করে দিয়ে ছেড়ে দিতে হয়। একদমই। স্যারের কাছে আমি একদম শেষে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে এই তো পরীক্ষা তো একদম দোরগোড়ায় বলতে পারেন, তো সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা এই লাস্ট মুহূর্তে এসে, এতদিন তো নানা রকম আপনার পরিস্থিতির মধ্যে দিয়ে পেরোতে হয়েছে তাদেরকে, সেরকম অন্যান্য বছরের তুলনায় এবারে তাদের পঠন পাঠনের ধরনটাও অনেকটা পরিবর্তন হয়েছে। তো একদম এই পরীক্ষা যখন দোরগোড়ায়, এই লাস্ট মুহূর্তে এসে তারা কিভাবে প্রস্তুতি নেবে, শুধু সেটাই জানতে চাইবো আপনার কাছে। সবাইকেই বলছি যে পরীক্ষা প্রস্তুতি নেওয়ার জন্য উচ্চ মাধ্যমিকে আগেকার মতন আর খাটতে হয় না। এখন অত্যন্ত কম খেটে ছেলেমেয়েরা প্রচুর নম্বর পায়, প্রচুর নম্বর বলছি আমি, প্রচুর নম্বর পায়। একটা টাইম করে নিতে হবে। যেভাবে আলমারিতে আমরা যখন জিনিসপত্র গুছিয়ে রাখি, বলতে কোনো থাকে একটা জিন্সের জিন্সগুলো রইলো, কোনো জায়গায় শাড়ি রইলো, তো সেরকমভাবে আমাকেও টাইম ঠিক করে নিতে হবে যে আমি কোন সময়ে কি পড়ব। আমি সকালবেলাতে এই 2টি সাবজেক্ট পড়ব,
যদি যেখানে আমার টিচারের কাছে পড়া আছে সেই পড়াটা পড়ে এসে আমি এই বিষয়গুলো আজকে সকালে পড়বো, দুপুরে পড়বো, একটু রেস্ট করব, তারপর রাত্রেবেলা আবার এই বিষয়গুলো পড়বো। এবং সেই পড়াতে কোনোভাবে হাতের সামনে যেন তোমাদের প্রিয় বস্তু ফোনটি যেন না থাকে, তাহলেই উপকারটা বেশি পাওয়া যাবে। একদমই আমাদের অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে এসে গেছি, আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। তার আগে আমি স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং ছাত্রছাত্রীদের মুশকিল আসান করার জন্য। স্যার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি যে স্যার যেগুলো বললেন তোমাদের উদ্দেশ্যে, সেগুলোকে সঠিক সেই পন্থাগুলো যদি সঠিকভাবে তোমরা অবলম্বন করো তাহলে আশা করছি যে অবশ্যই তোমরা ভালো ফল পাবে। দেখা হবে আগামী মঙ্গলবার। নমস্কার।